সুপ্রভাত, গুড মর্নিং। আজকে হচ্ছে 17 তারিখ জুন মাসের 2026। আমি আবার একটা জার্নি করতে হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনের এই জায়গাটা থেকে আজ থেকে 3-4 বছর আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম প্রথমবার। সেটা বেশ আপনারা পছন্দ করেছিলেন, প্রায় 1 লাখের উপর ভিউ হয়েছিল। যাই হোক, আপনারা আমার গলার শব্দ শুনে বুঝতেই পারছেন আমার গলার অবস্থা খুব ভালো নেই। তার কারণ স্পিতি ট্যুর থেকে আসার পর থেকে আমার গলায় ফ্যারেঞ্জাইটিস হয়েছে। দুটো কারণে আমি ভুগছি। একটা হাঁটুর সমস্যা, ওখানে গিয়ে হাঁটুতে লেগেছিল, আর হচ্ছে ফ্যারেঞ্জাইটিস। আমি জানি না, এই ব্লগটাতে হয়তো আমি আস্তে আস্তেই কথা বলবো, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেটা বলা সেটা হচ্ছে, আজকে আমার যাত্রা হতে চলেছে তারাপীঠ। এই তারাপীঠে যাওয়ার ব্যাপার ছিল, সেরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু অনেকদিন ধরে তারাপীঠ যাইনি, অনেকদিন মানে বহু বছর যাইনি, জানেন তো। তাই 1999 সালে আমি প্রথমবার তারাপীঠ গিয়েছিলাম, তারপর 27 বছর হয়ে গেলে যাওয়া হয়নি। আর তাই জন্য তারাপীঠ যাওয়া, এর আগে অনেকেই চ্যানেলে বলেছেন তারাপীঠ যাওয়ার জন্য, সবার নাম তো মনে নেই, বহুদিন ধরেই ডিমান্ড ছিল, কিন্তু সেই জন্য না, আমি আমার মা তারার পুজো দিতেই আমি যাচ্ছি তারাপীঠে। আমি কোথায় থাকবো আমি জানি না, আমার হোটেলও বুক করা নেই, 2-1 জনের কাছ থেকে রেফারেন্স পেয়েছি, দেখা যাক কী হয়। তার আগে বলি, আমার ট্রেন হচ্ছে 22309 হাওড়া জামালপুর বন্দে ভারত। এবার আপনারা বলতে পারেন যে বন্দে ভারত কেন, তার কারণ হচ্ছে দেখলাম 2 ঘন্টা 15 মিনিটে পৌঁছে যাচ্ছে, আর 660 টাকা ভাড়া। অন্যান্যগুলোতে এসিতে প্রায় 350-400 টাকা ভাড়া। তো অনেকদিন বন্দে ভারতে চড়া হয় না, আর শরীরটাও ভালো নেই, ওই জন্যই বন্দে ভারত চুজ করা, আর কোনো কারণ নেই। আমার ট্রেন হচ্ছে 22309 হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস। যে ট্রেনটা ছাড়ার কথা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:45। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 6:35। আমি আজকে ঘড়ি পরে আসতেও ভুলে গেছি। যাই হোক, আমি এখন সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে বসে আছি, যদিও আমার ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে প্রবেশ করার অগ্রাধিকার আছে, কিন্তু ভাল লাগছে না আমার ঠান্ডার মধ্যে। দেখুন, এই হচ্ছে বোর্ড, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে 6:30 বেজে গেছে। আজকে 17 তারিখ, আর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা আজকে প্রথম ম্যাচ আলজেরিয়ার সঙ্গে। গত ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ আমি দেখেছিলাম, প্রচণ্ড দুঃখ পেয়েছিলাম, কিন্তু লাস্টে এন্ড রেজাল্টটা আমাদের পক্ষে গিয়েছিল। যাই হোক, দেখুন, বলতে বলতেই আলজেরিয়া 1 গোল করে দিয়েছে। 1 গোল করে দিয়েছে, মানে কি বলবো, আমি দেখবো না। একদিকে ভালো, অফসাইডের জন্য গোল বাতিল হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 7:20। আমাদের ট্রেন বোর্ডে তো লিস্ট করেছে, এখনো প্ল্যাটফর্মে প্রবেশ করেনি। ঘড়িতে বাজে 7:12 মতন। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বোর্ডে দিয়ে দিয়েছে। কোচ কম্বিনেশনগুলো দেখুন, ইঞ্জিনের প্রথম দিকে হচ্ছে C7, আর শেষের দিকে হচ্ছে C2 C1, আর ট্রেন নাম্বার হচ্ছে 22309। অনেকদিন পর সাদা নীল বন্দে ভারতে চড়তে চলেছি, অনেকদিন পর। কোনো সময় কি হয়, গরম লাগে আর এসির মধ্যে ওঠার জন্য আকপাক করি। এখন মনে হচ্ছে রোদ পরে উঠবো, বলার যে অবস্থা, ভালো লাগছে না। আমার যাত্রাপথে মাত্র একটাই হল স্টেশন, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তারপরে স্টেশনে রামপুরহাটে আমি নেমে যাব। আমার C2 পড়েছে। যাই, আমি দিয়েছিলাম উইন্ডো সিট, আমার পড়েছে মিডিল সিট। অনেকদিন পর বন্দে ভারতে জার্নি করছি। আর বন্দে ভারত সম্বন্ধে কি বলবো, সেই 2023 সাল থেকে চলে আসছি। প্রথম আমার পুরী বন্দে ভারতে যাত্রা। সবই ঠিক আছে, শুধু আমার একটাই পছন্দ নয়, সেটা হচ্ছে এই বোটাল হোল্ডারগুলো পায়ের কাছে। এটা আমি বহুবার বলেছি, আবারও বলছি। আর তো সব সেমই আছে। এখন তো বন্দে ভারত বেশিরভাগ স্যাফরন কালারের হয়ে গেছে, মানে গেরুয়া কালারের হয়ে গেছে। আর সিস্টেম তো সবই আছে, আপনি দেখেন বড় বড় উইন্ডো, এসি ভেন্ট, টাচ রিডিং লাইট, এদিকে হচ্ছে ইমার্জেন্সি উইন্ডো, আর এখানে সিট নাম্বারগুলো, আর এগুলো রিক্লাইনার সিট, ব্যাস। আর এখানে একটা ট্রে আছে, যেখানে রেখে আপনি কিছু খাবার খেতে পারেন বা নিউজ পেপার পড়তে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের ট্রেনটা হচ্ছে 22309 হাওড়া জামালপুর বন্দে ভারত। এইটা আগে ভাগলপুর বন্দে ভারত ছিল, যখন চালু হয়েছিল 2024 সালে, সরি, কিন্তু 2025 সাল নাগাদ 17 অক্টোবর আই থিঙ্ক এটাকে এক্সটেন্ড করা হয় ভাগলপুর থেকে জামালপুর পর্যন্ত। আমাদের যাত্রা হচ্ছে এই ট্রেন পর্যন্ত রামপুরহাট,
স্টেশন পর্যন্ত। এই ট্রেনে যাওয়ার অন্যতম একটা কারণ আমার মনে হয়, এই ট্রেনটা আমি তো যাচ্ছি, কিন্তু অনেকে দিনের দিন যদি তারাপীঠে গিয়ে পুজো দিয়ে চলে আসতে পারে, এই ট্রেনটা কিন্তু বন্ধ নয়। ধরুন 10টা নাগাদ আপনি রামপুরহাট পৌঁছে যাবেন, সেখান থেকে আধ ঘন্টা বা 40 মিনিটের টোটো বা অটোতে আপনি চলে গেলেন হচ্ছে মন্দিরের কাছে। তারপর পুজো দিয়ে আবার লাঞ্চ করে বিকেল বা সন্ধ্যে আপনি বাড়ি পথ ধরতে পারেন। আমাদের ট্রেন প্রায় 2 মিনিট দেরিতে ছাড়লো। আর যেটা বলার, আজকে আমি কভার করতে চলেছি 205 কিলোমিটার রাস্তা। আর এই যাত্রা কভার করতে আমার সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট মতো। যাই হোক, এই মুহূর্তে ট্রেনের হাওড়া স্টেশনের টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন ছিল 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি ভেবেছিলাম আমি ফুড অপশন চুজ করেছি, এখন দেখতে পাচ্ছি টিকিটে নো ফুড দেখাচ্ছে। 660 টাকা পড়েছে। আর ফুড থাকলে বোধহয় আরো 100 টাকা মতন বেশি পড়তো। বেসিক্যালি ব্রেকফাস্টটা দিত। দেখা যাক, কারণ আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, যেহেতু স্টলগুলো তুলে দিয়েছে, আমি বাপুজিকে পেলাম না, আর চেষ্টাও করিনি এই শরীরে। আপনি যদি ফুড অপটেড নাও করে থাকেন, তাও এই জলের বোতলটা পাবেন 1 লিটারের। আগে 500 ml করে দিত, এখন 1 লিটার হয়ে গেছে। মনে হচ্ছে অনেকদিনই হয়েছে, কারণ আমি তো অনেকদিন পর বন্দে ভারত উঠছি। ইতিমধ্যে ট্রেন তার সর্বোচ্চ স্পিডে চলতে লাগলো। আমার চোখ চলে গেল নিউজ পেপারে। ইতিমধ্যে সার্ভ হয়ে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম। আমি যেহেতু ভেজ আইটেম নিয়েছিলাম, ছিল ভেজ কাটলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি। ঘড়িতে বাজে হচ্ছে 15টা। ব্রেকফাস্ট করতে করতে জাস্ট ক্রস করলাম বর্ধমান জংশন। আর এসির মধ্যে জাস্ট ভাল লাগছে না, মানে জ্বর নেই, কিন্তু জ্বর ভাব। ওই যেমন হয়েছিল কালকা মেলে যেরকম হয়েছিল ওরকম। খুব শিগগিরই আসবে আমাদের প্রথম হল স্টেশন, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমি উঠলাম না, আমরা 145 কিলোমিটার জার্নি করে হাওড়া স্টেশন থেকে এখন বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে 9 মিনিটের ওপরে লেট। আর আমরা আছি এখন বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার আর উঠতে ইচ্ছা করলো না, আমি পরে যে হল স্টেশন সেখানে নেমে যাবো রামপুরহাট জংশনে। আর এই যাত্রাপথে এটা আমাদের 1 নম্বর হল স্টেশন। আর এখানে বাইরে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে ট্রেনের হল টাইম ছিল 2 মিনিটের। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে রামপুরহাট জংশন, যেটা এখান থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। আর সেখানে আমি নেমে যাব। Please remember to take all your belongings with you. दरवाजे बाईं तरफ खुलते हैं। ট্রেন এখানে প্রায় 10 মিনিটের ওপরে লেট। আর আমরা 205 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। এখানে টেম্পারেচার দেখা যায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আছি রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো ঠিকঠাক 10 মিনিট লেট, তো বন্দে ভারতের ক্ষেত্রে 10 মিনিট লেট মানে অনেকটা। হ্যাঁ, যাই হোক, এখন মানুষের অভ্যেস হয়ে গেছে লেটটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজ দিয়ে আমাকে ওই দিকে যেতে হবে। চলুন যাই। এখানে কোনো এসকেলেটার বা লিফটের সুবিধা দেখতে পাচ্ছি না। আমি ওভারব্রিজ দিয়ে 1A বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে চলে এসেছি। দেখুন, এখান দিয়ে দেখতে পারেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। অটো, টোটো, ম্যাজিক গাড়ি ইত্যাদি প্রচুর দাঁড়িয়ে রয়েছে। এবার আমাকে কোনো একটা হোটেলে যেতে হবে। দেখা যাক, এখানে অটো বা টোটো দাদাদের জিজ্ঞেস করলে তো আবার উল্টো পাল্টা চার্জ চাইবে। আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো আমি জানি না। আর প্লিজ আপনারা একটা অনুরোধ রইল, এত কষ্ট করে বা শরীরের উপরে ঝক্কি রেখে এত ভিডিও বানাই, ইনফরমেশান দিই, হয়তো আপনারা কেউ এন্টারটেন হন বা আপনাদের কাজে লাগে ভিডিওগুলো। যদি লাগে বা এন্টারটেন হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। চলুন চাই। রামপুরহাটের হাট উড়ে গেছে, হাট জাংশন। যাক, তবু মা তারার মন্দিরের আদলে তৈরি এর এক্সিট গেট বা এন্ট্রি গেট। চলুন যাওয়া যাক। বাইরে খাবারের দোকান আছে, শিবশক্তি ফুড প্লাজা, আর ওষুধের দোকানও আছে। এখানে কিন্তু টোটো সাধারণত 9 কিলোমিটার দূরে যায় না বলছে। টোটোরাই নিজেরাই বলছে তাহলে যদি যায় তাহলে এই অটোগুলো রুট বন্ধ হয়ে যাবে। আর অটোতে গেলে 40 টাকা,
আর ছোট অটোতে গেলে আপনি রিজার্ভ করতে পারেন, সেখানে 4 জন মতন বসতে পারে। আমি সামনে দুটো সিট দিয়ে নিয়েছি, ভালো লাগছে না, কারণ দরদর করে ঘামছি, আমি এখন ওষুধ খাইনি কোনো। আমাকে তো এখানে নামিয়ে দিল। আমি ওনাকে জিজ্ঞেসছিলাম কোনো হোটেল, তো বামতারা বলে একটা হোটেলের নাম বললো। ওই যে দেখা যাচ্ছে দেখুন, ওই যে ওখানে মন্দিরের ওই গলির আশেপাশেই হোটেলটা। তার কারণ ওই হোটেলের নাকি বেশ ভালো, এবং আমার যাতে শরীর খারাপ, আমি বলছিলাম এটা ভালো মানের হোটেল দিতে, যাতে যেখানে পরিষেবা ভালো পাওয়া যায়। যদি কোনো কারণে শরীর খারাপ বাড়ে বা কিছু হয় তখন সমস্যা হয়ে যাবে, ভাড়া যদি একটু বেশি পড়বে। প্রচুর হোটেল আছে বিভিন্ন মানের, বিভিন্ন দামে। তবে এই রিক্সাওয়ালাটা দেখলাম বেশ ভালো, ওর ওই সব কোনো কমিশন টমিশন নেই, ও বলে চলে গেল। আর পাশেই এটিএম আছে SBI এ, এই বামতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলুন যাওয়া যাক, বড় প্রপার্টি লাগছে। আচ্ছা, ও বাবা, পার্কিং এরিয়াও বিশাল, বিহারের গাড়িও দেখতে পাচ্ছি। চেক ইন হচ্ছে 1টায়, চেক আউট হচ্ছে সকাল 11টায়। আমি টিকিট কেটে ফেলেছি। ওনাদের কটেজ আছে, মানে ডিলাক্স রুম আছে, নর্মাল রুম আছে। আমি বললাম দেখুন, আমাকে শরীরটা খুব খারাপ, আমার জ্বর এসেছে, এমন জায়গায় দিন যাতে যদি কিছু হয় আমি কাউকে ডাকতে পারি। তো ওনারা দেখা যাক কী রুম প্রোভাইড করছে। আমাকে যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে 118 নম্বর রুম। আমি বলেছিলাম আমি না রিসেপশনের কাছাকাছি থাকবো, তো আমাকে এই কটেজ রুমটা দিয়েছে। দেখুন বেশ বড় রুমটা, আর এখানে একটা লকারও দেখতে পাচ্ছি, যেটা আমার কোনো দরকার নেই। এখানে সোফা আছে আর ইন্টারকম আছে। এখানে 2 থেকে 3 জন তো থাকতে পারবো, যদিও আমি একা থাকবো। আর এসি রুম, ঠিক আছে, আমার এসি এখন লাগছে না, আমার জ্বর এসেছে। আর টিভি আছে। এই রুমটা দেখুন, ওপরে ফল সিলিং করা আছে, হ্যাঁ বেশ ভালো। আর ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে। একটু দেখাই এই সাইডটায়, এখানে ওয়াশরুম আছে, তার আগে একটা ড্রেসিং এরিয়া আছে, এখানটা একটা ড্রেসিং এরিয়া। আর ওয়াশরুমটা একটু দেখাই, ওয়েস্টার্ন কোমোড আছে আর শাওয়ার আছে, আর আছে আপনার বেসিন। এদের গিজার কিন্তু সেন্ট্রালাইজড। আমার সঙ্গে অর্পণ আছে, এই হোটেলের যে কর্তৃপক্ষ আছে তাদের তরফ থেকে। আচ্ছা অর্পণ, আমাকে তো রুমটা তো যথেষ্ট কম পয়সায় দিয়েছো, কেননা আজকে এমনি উইকডেজ, আছে। হ্যাঁ, আর আমার শরীরটা ভালো নেই বলে তোমরা কাছাকাছি দিয়েছো। বলছি এই রুমটা মোটামুটি কিরকম ভাড়া পড়ে? এগুলো আমাদের আছে রবি সোম মঙ্গল, দু রকম ডিভাইডে ভাগ করা আছে। রবি সোম মঙ্গলে আছে এগুলো 2200 টাকা করে এসি, হ্যাঁ 2000 টাকা নন এসি। আচ্ছা, আর এগুলো বুধবার থেকে শনিবার পর্যন্ত, আর মাঝখানে হলিডে যেদিন থাকে হলিডেতে আপনার হচ্ছে 2500 টাকা এসি আর 2200 টাকা নন এসিতে থাকে। বলছি একটু ফোন নাম্বারটা বলবে? ফোন নাম্বার আমাদের বুকিং নাম্বার হচ্ছে লাস্টে 9635358161। আচ্ছা, আর যেটা আমাদের রিসেপশনের নাম্বার হচ্ছে 8336033301। আচ্ছা, আমি নাম্বারটা হ্যাঁ, এটা একটা রিসেপশন, একটা বুকিং নাম্বার। আচ্ছা বলছি, সত্যি কথা বলতে আমি হোটেলের ভিডিও করব বলে আসিনি, কিন্তু ওনাদের ব্যবহার এত ভালো লেগেছে আমার। মানে আমি অসুস্থ ছিলাম, আমি ড্রেন আউট হয়ে গেছিলাম পুরো, মানে যেভাবে ওনারা আমার খেয়াল রেখেছেন আমি ভিডিও না করে পারলাম না। হয়তো আপনারাও যখন আসবেন আশা করছি এরকম ব্যবহারই পাবে। এখানে আমরা বিহেভিয়ারে কোনো রকম প্রবলেম থাকবে না। হ্যাঁ, যদি প্রবলেম হয় আমাদের এখানে ওয়েবসাইটে আমরা জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, তোমরা একটা কমপ্লেন শুধু করে দিলে বা কোনো রিপোর্ট দিয়ে দিলে সেটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি। আমি হোটেলে এসে জ্বর এসেছিল, আমি ক্যালপল খেয়ে মানে নিদ্রার দেশে চলে গেছিলাম, প্রচণ্ড ঘেমে গিয়ে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। এখন 1:30 বাজে। আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি ফ্যারেঞ্জাইটিসের জন্য। এবার লাঞ্চ করব, বলে দিয়েছি লাঞ্চে কি দেয় দেখি। এই জায়গাটা বেশ মানে সাজানো গোছানো, দেখুন কটেজগুলো কি সুন্দর। আমি একদম ওই ধারের কটেজটা আছি, খুব সুন্দর। দেখুন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে অনেকটা, সবুজে সবুজ চারদিকে, খুব সুন্দর। এদিকে দেখুন অ্যাকোরিয়াম আছে, মাছ আছে, বেশ ভালো। এবার লাঞ্চটা করে নিই। ওনাদের এটা কিচেন, খুব সুন্দর। আর ওনাদের বসার জায়গাটাও দারুণ, খুব সুন্দর। আমার এত সুন্দর লেগেছে, বসার জায়গাটা দারুণ। চেক ইন বা চেক আউটের আগে এখানে বসতে পারবেন। তখন তাড়াহুড়ো করে আমি প্রবেশ করে ফেলেছি। আর এইটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। না, বলছিলাম যে আমি লাঞ্চ করতে চলে এসেছি। আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেই লাঞ্চ করতে হবে, এরকম অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছি তো। তো এখানে একটা ভেজ থালি দিয়েছে, সেটা হচ্ছে 150 টাকা। আর ভেজ থালিতে কী দিয়েছে একবার দেখাই। স্যালাড আছে, ঘি দেখতে পাচ্ছি, আলু ভাজা দেখতে পাচ্ছি, ডাল আছে, আলু পোস্ত আছে,
এখানে আলু পটলের তরকারি আছে, যেটা আমি খাই না, কিন্তু আপনারা এলে পাবেন। চাটনি আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে। এটা দাম হচ্ছে 150 টাকা। আপনি এতে কিন্তু রিপিট পাবেন, ভাত ইত্যাদি কিন্তু রিপিট পাবেন, ডাল। আর যদি আপনারা চিকেন অথবা মাছ নেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা পে করতে হবে। সেটা কত, সেটা মেনু কার্ডে আপনারা পেয়ে যাবেন। এমন কিছু হ্যাবক নয়, কিন্তু যে স্টাইলে ওনারা খাবারটা পরিবেশন করেছে সেটা ভিডিও না করে আমি পারলাম না। প্রত্যেকটা কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার জগ, সুন্দর। আর দেখুন ভাতটাও দিয়েছে কি সুন্দরভাবে, খুব সুন্দর। আমার ব্যাকগ্রাউন্ডটাও দেখুন কি সুন্দর, মানে এটা রিচ কালচার যে আপনি এই হোটেলে এলে পাবেন, সেটা মানে আমি প্রবেশ করার পর থেকেই আমি বুঝতে পারছি। খুব ভালো, মানে পরিবেশন দেখে আমি মুগ্ধ হয়েছি। এবার টেস্ট কেমন হচ্ছে সেটা খাওয়ার পরে আমি বুঝতে পারবো। জ্বরের মুখ তো সেরকম স্বাদ আমি খুব একটা পাচ্ছি না, কিন্তু পোস্তটা ব্যাপক লেগেছে আমার, বেশ ঝাল, দারুণ। মুসুরির ডালটা ভালো লেগেছে। মাছটা খেয়ে দেখি, মাছটা টাটকা। এবার আপনাদের সঙ্গে শেয়ার করে 129 নম্বর রুম, সেটা একটা সুইট ক্যাটাগরি রুম, এবং সেখানে 6 জন থেকে 8 জন আরামসে থাকতে পারবে। দেখুন এখানে একটা বেড দেখতে পাচ্ছেন, এখানে 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। এখানে একটা সোফা আছে, ইন্টারকমটা আছে, এসি রুম, টিভি আছে, হ্যাঙ্গার আছে, টেবিল আছে ইত্যাদি। আচ্ছা, এইখানে আরেকটা বেড আছে, দেখুন এইখানেও 3 জন থাকতে পারবে। এটাও হচ্ছে এসি আছে, এটা হচ্ছে উইন্ডো এসি, ওইদিকে জানলা আছে। তো এদেরই প্রপার্টি পাশে। আর এখানে একটা আছে হচ্ছে মিরর। এখানে একটা কমন ওয়াশরুম আছে, ওখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এইদিকে একটা রুম আছে, 3টে রুমের সংযোগ, 3টে রুম দিয়ে এটা তৈরি হয়েছে। আর এখানে তখন 3 জন থাকতে পারবেন। এখানেও এসি আছে, বেশ ভালো। আর এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি দিকে বাইরে এরকম কিছুটা ভিউ। রুমের ফেয়ার কত একটু জিজ্ঞেস করে নি। আচ্ছা অর্পণ, এই রুমটা তো প্রায় 9 জন থাকতে পারবে, আমি তাই দেখতে পাচ্ছি, বড় রুম। 6+2 এর ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, মানে যারা ফ্যামিলিতে বড় অনেকে আছে তারাও থাকতে পারবে, অসুবিধা নেই। 8 জন আমরা অ্যালাউ করি, আচ্ছা 8 জন পর্যন্ত অ্যালাউ করা হয়। এটা রুমটা তাহলে ফেয়ার কত যদি দুটো ডিভাইডে ভাগ করো? ডিভাইডে ভাগ করি আমি ডে 1-এর যে ক্যাটাগরিটা ধরছি, মানে আপনার রবিবার থেকে মঙ্গলবার নর্মাল যেটা আছে ওটা আপনার আছে 4,500 টাকা এসি, 4,000 টাকা করে নন এসি আছে। আচ্ছা, আর আপনার যেটা আরেকটা পার্টে যেটা আছে আপনার বুধবার থেকে শনিবার পর্যন্ত, হলিডে প্লাস হলিডে, এটা আপনার 5,000 টাকা প্লাস 4,500, আপনার নন এসি আছে 4,500 টাকা। আচ্ছা, মানে প্রায় 800 টাকা থেকে 600 টাকা করে পার হেড পড়ে যাবে। পার হেড ওইরকম মানে ডিভাইড করে দিন, ওরকম ভাবে 600 টাকা কমই কিন্তু। হ্যাঁ, খুব বেশি চার্জও নেই এটাতে। আপনার রুমে 3টে করে এসি, ডবল ওয়াশরুম সব নিয়ে দেখতে গেলে অতটা পড়ছে না। হ্যাঁ, ওয়াশরুম। আচ্ছা, এবার কত নম্বর রুমে যাব? এবারে আমরা যাবো 137, যেটা 3+1-এর ক্যাটাগরি। আচ্ছা, বলছি ওখানে একটা মন্দিরের চূড়া দেখছিলাম, ওটা হচ্ছে মাতারা মন্দিরের চূড়া আছে। মাতারা মন্দির। মাতারা। আর যে আরেকটা চূড়া এখানে দেখছেন, এটা হচ্ছে কি আপনার কৃষ্ণ মন্দির আছে, যেটা সাদা চূড়া আছে, বড় লম্বা করে। ওকে, ঠিক দুটো আছে, মন্দির এখান থেকে দেখেন। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, একটা জিনিস ভালো দেখতে পাচ্ছি, সিকিউরিটির দিক দিয়ে কোনো আপোষ করেনি যারা হোটেলের লোক আছেন। দেখুন এখানে অগ্নি নির্বাপক যন্ত্র আছে। চলুন, আপনারা যদি এই হোটেলে আসেন, একটা বড় রুম আপনাদের সঙ্গে শেয়ার করি, বড় মানে বেশ বড়, 9 জন থেকে 10 জন ইজিলি অকুপাই করতে পারবেন। দেখুন আমার চোখের সামনেই এই রুমটা, যেটা ক্যামেরায় তুলে ধরছি। একটা টিভি আছে, 3টে বেড আছে, আর একটা বৃহৎ এসি আছে, দারুণ। আর এখানে সোফা আছে, 2টো টেবিল রাখা আছে, এরকম রুমটা। এই হোটেল থেকে তো আমি জানি মন্দির দেখা যায়, তবু একবার আপনাদের দেখাই। এই রুমটার একটা ব্যালকনি আছে, একটা এল টাইপের ব্যালকনি। দেখুন আমি যাচ্ছি, এই দেখুন ওই যে ব্যালকনি থেকে ওই যে মন্দির, দেখুন মা তারার মন্দির। ওই রুমগুলো কিছুটা বাইরে দিকে দেখুন, আমি বারান্দা দিয়ে দেখাচ্ছি এরকম। ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। দেখুন ওয়াশরুমটা 2টো পার্টে বিভক্ত। একটা চেঞ্জিং রুম আছে আর 2টো ওয়াশরুম আছে, এখানে একটা আর এদিকে একটা দেখিয়ে দিই। মোটামুটি তার একটা আইডিয়া হয়ে যাবে। খুব একটা বড় না, ঠিকঠাক সাইজের ওয়েস্টার্ন কোমোড আছে, আর শাওয়ার আছে, আর বেসিন আছে, আর এখানে গিজার তো বাইরে। অর্পণ, এই রুমটা তো বিশাল বড়, প্রায় 10 জন তো থাকতেই পারবে ইজিলি, 9 থেকে 10 জন। তো এই রুমটার ফেয়ার কি? এটা আপনার আছে নর্মাল ডেতে আপনার 4,400 টাকা, আর এসিতে এটা বললাম, আর নন এসিতে আছে আপনার 3,500 টাকা। মানে 370 টাকা করে পার হেড। হ্যাঁ, এটা হয়ে পড়ছে। হ্যাঁ, আর আপনার এসিতে যখন হবে, মানে স্পেশাল ডেতে স্পেশাল আপনার এটা হবে আপনার 4,700 টাকা। হ্যাঁ, সরি 4,700 না, আপনার 4,500 টাকা। আর নন এসি আছে 4,000 টাকা। আচ্ছা, মানে 4,500 টাকা হচ্ছে স্পেশাল। 4,500, হ্যাঁ এইরকম। তার মানে 10 জন যদি থাকে তাহলে 450 টাকা পার হেড লাগে। হ্যাঁ, ওই রকমই পড়ছে। আর এখানে একটু রুমের বাইরে দু একটা ইনফরমেশন নেই, সেটা হচ্ছে
এই হোটেলে থাকলে বেসিক কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? Basic পানীয় জল থেকে শুরু করে পানীয় জল তো আমাদের যেটা ফ্রি দেওয়া হয়, হ্যাঁ। আরও ওয়াটার আছে, আমাদের মিনারেল ওয়াটার যে আরও মেশিন বসানো আছে ওটা আরও পাবেন। ওটা 20 লিটারের জার থাকে, ওটা প্রতিটা রুমে দেওয়া হয়। হ্যাঁ। আর যদি মিনারেল ওয়াটার নেয় ওটা চার্জেবল আলাদা হচ্ছে, যেটা আমাদের ফ্রিতে দেওয়া হয় সেটা হচ্ছে আরও ওয়াটার। আর জেনারেটর? জেনারেটর তো অল টাইম পাবেন, 24/7 হচ্ছে পাচ্ছেন আমরা জেনারেটর। তবে জেনারেটরে আপনার এসি গিজার চলে, এসি গিজার অফ থাকে জেনারেটরে। ঠিক ঠিক। হ্যাঁ, আর আপনার যেটা ওয়াইফাই পাচ্ছেন, ওয়াইফাই প্রতিটা রুমে পাচ্ছেন সার্ভিস। রুম মোটামুটি হোটেলের ভিতরে সব জায়গাতেই ওয়াইফাই ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরা তো সার্ভিস থাকছেই। আচ্ছা, যদি কেউ বলে হোটেলে স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে? না, হোটেল থেকে ওইটা আমাদের সার্ভিসটা নেই। আপনি যদি চান আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমাদের যে নিয়ে যাতায়াত করে তাদেরকে বললে দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের ওই সার্ভিসটা দেওয়া হয় না। আমি শুনলাম তোমাদের 1200 টাকার রুমও আছে। 1200 টাকার রুম আছে, আজকে সেটা দেখাতে পারছি না, অকুপাইড হয়ে আছে। ভিডিও করছিলাম, আমার বেশ ভালো লাগছিল, কারণ আপনাদের সামনে এরকম তুলে ধরা দরকার। অনেকে বলেন যে তারাপীঠে আসি, তারাপীঠের হোটেল সম্বন্ধে দাদা দুই একটা রেকমেন্ডেশন দিন। তো আমার চ্যানেলে কোনোদিন তারাপীঠে হোটেলের ভিডিও ছিল না, তাই জন্য সেই লোভ আমি সামলাতে পারলাম না। আজকে একটু রুমে গিয়ে রেস্ট নিই, আমাদের এই রুমে রেস্ট নেওয়ার পর তারপর বিকেলবেলা মন্দিরে যাব। এবার মায়ের দর্শন তো করতেই হবে, যে জন্য এখানে আসা। সেদিন ছিল বুধবার। হোটেল কর্তৃপক্ষ আগে থেকেই জানিয়েছিলেন যে বৃহস্পতিবার সকালে তারাপীঠ মন্দিরে প্রচুর ভিড় হতে পারে। তাই তাদের পরামর্শ ছিল সম্ভব হলে বুধবার সন্ধ্যাতেই মা তারার দর্শন করে নেওয়া ভালো। সেই পরামর্শ মেনেই সন্ধ্যা নামতেই আমি রওনা দিলাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। মনে এক অন্যরকম শান্তি আর ভক্তিভাব নিয়ে এগিয়ে চললাম মা তারার দর্শনের আশায়। মন্দিরের দিকে যত এগোচ্ছিলাম ততই দুপাশে সারি সারি দোকান চোখে পড়ছিল। বিশেষ করে পেয়ারা ও খাজার দোকান ছিল অসংখ্য। তবে সত্যি বলতে কোন দোকানের পেয়ারা সবচেয়ে ভালো সেটা আমার জানা ছিল না। আপনাদের মধ্যে যদি কেউ তারাপীঠের ভালো পেয়ারার দোকানের নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ আমার যেমন কাজে লাগবে, তেমনি ভবিষ্যতে এখানে আসা অন্য ভ্রমণপ্রেমীদেরও উপকার হবে। এরপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। তখন সন্ধ্যা প্রায় 7:30। সেই সময়ও মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল, তবে আলাদা কোনো স্পেশাল লাইনের ব্যবস্থা চোখে পড়েনি। অর্পণ আর আমি ধীরে ধীরে এগিয়ে চললাম গর্ভগৃহের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই একদম কাছ থেকে মা তারার দর্শন করার সৌভাগ্য হলো। সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে কার্যত অসম্ভব। ভক্তি ভরে মায়ের শ্রীচরণে প্রণাম জানালাম, মন ভরে তার দিব্য রূপের দর্শন করলাম এবং অন্তর থেকে তার আশীর্বাদ প্রার্থনা করলাম। মন্দির থেকে ফিরে এসে ফের আমার জ্বর আসে, তাই জন্য রেস্ট নিচ্ছিলাম। তারপরে ডাক পড়ল ডিনারের। আমি বামতারা হোটেলে রয়েছি, এনাদের রেস্টুরেন্টে বসেছিলাম অনেকক্ষণ। বসার পর দিদিকে পেয়ে গেছি, তো ওনাদের একটু এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবে। নমস্কার, আমার গলার ভয়েসটা খুব একটা ভালো নেই, বুঝলেন তো, আমার ফ্যারেঞ্জাইটিস হয়েছে। বলছি আপনারা এই হোটেলে রয়েছেন কবে থেকে? এই হোটেলে আমি আজ থেকে অনেক বছর ধরে আসি। ও আচ্ছা, মানে বামতারায় আমি আসি অনেক বছর ধরে, মানে খুবই ভালো। আচ্ছা। দাদারা খুব ভালো, যারা সার্ভিস দেয় তারাও খুব ভালো, আচ্ছা। খুব ভালো।
সব খুব ভালো। আচ্ছা। রান্না বান্না সব দিকে ভালো, মানে খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ালিটি ভালো, সব কিছু ভালো। আর যেটা সবচেয়ে বড় রুমের কোয়ালিটি আর বিহেভিয়ার ভালো, খুব ভালো। ভালো। আচ্ছা, কারণ অনেক আমি এত বছর ধরে আসি, আমি কোনো রকম কোনো কিছুতে মানে আপনারা বারবার করেই মানে এই হোটেলে? হ্যাঁ, আচ্ছা। আমি তো এখন তো মানে 2 বছর 1.5 বছর পরে এলাম। হ্যাঁ, হ্যাঁ। তাতে আমি বছরে 2-3 বার আমি আসি এই বামতারা। কোথা থেকে আসছেন আপনারা? আমি চুচুড়া থেকে। চুচুড়া থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। পরের দিন সকালে হোটেলের সাহায্যে একটি গাড়ি ভাড়া করলাম। আগেই হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছিলাম তারাপীঠের কাছাকাছি এমন কোনো দর্শনীয় বা ধর্মীয় স্থান আছে কি যেখানে অল্প সময়ে ঘুরে আসা যায়। তাদের পরামর্শে আমি রওনা দিলাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত ও পবিত্র স্থানটি মূলত বিভিন্ন প্রাচীন মন্দির এবং ইস্কনের একটি সুন্দর মন্দিরের জন্য পরিচিত। এবার আমরা এসেছি গৌরীয় মঠে। এখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। খুব সুন্দর গৌর এবং নিতাইয়ের মূর্তি আছে এবং অনেকটা পরিসরে জায়গা। আর পুজো দেওয়ার বিভিন্ন টাইমিং আছে। সকাল 4:30টার দিকে মন্দির খুলে যায়, আপনারা আসতে পারেন। এখানকার পরিবেশ খুব ভালো এবং খুব শান্ত। 11:30 থেকে 12টার মধ্যে এখানে ভোগ বিতরণ করা হয়। এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে বাড়ি বাড়ি কিন্তু গোশালা আছে, কিন্তু এটা বেশ ভালো লাগছে দেখে। বীরচন্দ্রপুরে মন্দির দর্শন আমরা একটু একদম ভেতর থেকে শুরু করেছি, এবার আমরা এগিয়ে চলেছি। টোটো ভাই একজনকে জিজ্ঞেস করলাম যে এই বীরচন্দ্রপুর ঘুরতে কেমন খরচা পড়বে, তো বলে যদি 5 জন বসে পার হেড 100 টাকা করে, মানে তারাপীঠ থেকে এটা ঘুরিয়ে নিয়ে তারাপীঠ 500 টাকা দেবে। এবার যেখানে এসেছি সে হচ্ছে নিতাই বাড়ি, শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। চলুন, বেশিরভাগই তো ভিডিও করতে দেয় না, অবশ্যই তারাপীঠ আসলে এই জায়গাগুলো ভ্রমণ করবেনই করবেন। এই মুহূর্তে আমি আছি বীরচন্দ্রপুরের নিতাই বাড়িতে। মোবাইল ফোন তো অ্যালাউ নয় এখানে, মোবাইল ফোন ক্যামেরা রেখে যেতে হবে, 10 টাকা করে নেবে, আর জুতো বাইরে খুলে যেতে হবে। ভেতরে একটি পুষ্করিণী আছে বড়, আর মন্দিরের এই মানে মন্দির চত্বরে ছোট ছোট মন্দির অনেকগুলো আছে, আর মূল মন্দিরটি বেশ বড়। প্রার্থনা করার জন্য বেশ বড় জায়গা আছে, গৌরাঙ্গ নিতাইয়ের মূর্তি আছে, পরিসরটা বেশ বড়, কিন্তু বেশ ভালো লাগলো এখানটা এসে। আর ক্যামেরা করা নেই, আপনারা অবশ্যই তারাপীঠ আসলে এই জায়গাটা আসবে, নিতাই বাড়ি। এবার আমরা এসেছি বীরচন্দ্রপুরে ইস্কন। প্রচুর লোক এসছে এখানে টোটো করে ঘুরতে, থাকার জায়গাও আছে। এই মুহূর্তে আমি আছি বীরচন্দ্রপুরে ইস্কন টেম্পেলে। ইস্কন টেম্পেলে যেটা আমি প্রথমে প্রবেশ করে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে মেনটেন্যান্সের অভাব। সাধারণত ইস্কন এরকম হয় না, কিন্তু যাই হোক মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ না। মন্দিরের মধ্যে 2টি কক্ষ আছে, একটিতে গৌর নিতাইয়ের মূর্তি আছে, আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণ রাধা মূর্তি আছে, আর তার বিপরীত দিকে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের বড় মূর্তি আছে। এছাড়া ভেতরে যেটা আছে বলার সেটা হচ্ছে এর ভেতরে সুবিনিয়ার সব আছে ইস্কনের, এবং প্রসাদ বিতরণের জন্য যে কুপন কাটা হয় সেখানে তার ব্যবস্থা আছে। ওই 11:30 12টার দিকে প্রসাদ দেওয়া হয়। আর এখানে পার্কিংয়ের এনাফ জায়গা আছে, দেখুন এখানে থাকাও যায়, আমি দেখতে পাচ্ছি ইস্কনের গেস্ট হাউস আছে। এখানে জগন্নাথ মন্দির দর্শন করতে এলাম, মূল মন্দিরের দরজা বন্ধ করে দেবো যে হবে বলে লোক ভিড় করছে, করে প্রসাদ বিক্রি করার একটা প্রবণতা, বলছে কিনুন প্রসাদ কিনুন, একটু অপেক্ষা করুন, এরকম বলছে। মন্দিরটা বেশ ভালো, খুব সুন্দর, কিন্তু এটা তো ঠিক না। ভগবানের দর্শন করে নেবো, প্রসাদ নেবো কি নেবো না সেটা আমাদের ব্যাপার। যাই হোক, আপনারা আসলে অবশ্যই আসবেন। এখানে ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ না, কি করা যাবে। বীরচন্দ্রপুরে আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা ফিরছি হচ্ছে তারাপীঠের দিকে। আর তারাপীঠে মামাখ্যাপার যে জন্মস্থান আছে সেখানটা একবার দেখবো। শ্রী মামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। দেখুন এখানে 2টো দেয়া আছে বাড়ি, একটা হচ্ছে প্রবেশ করতে হবে, আর একটা হচ্ছে সামনে দেখুন। এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, তাই তো বলো? এবার এটা বাড়ি, ওটা বলে ওটা বাড়ি, এই এটা বলে জন্মস্থান বলে। আমার হোটেল থেকে শ্মশান খুব কাছেই। তারাপীঠের শ্মশানে আমি একবারই গেছিলাম 1999 সালে, তখন অন্যরকম ছিল। এই দেখুন এখন তো কাঠ
কাঠে পোড়ানো হয় না এখন, এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। সাধু সন্ত আছেন যারা বলে বশক্রিয়া বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করে। যাই হোক, আমার এতে কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। এখন একটু দেখাই, এটা হচ্ছে কাঠের চুল্লি, এটা হচ্ছে কাঠের চুল্লি, তাই তো বাবা? কাঠে পোড়ানো হতো এই যে যেটা বলা সেটা হচ্ছে দেখতে পাচ্ছি বাঙালিদের থেকে এখানে কিন্তু ঝাড়খণ্ড বা বিহারের লোকেদের ভিড় বেশি। তার কারণ আমি আমাদের হোটেল ওনার এবং আরও দু একজনকে জিজ্ঞেস করলাম, যদি তারা বাঙালি, তারা বলছে সরকার পরিবর্তনের আগে বিভিন্ন রকম অনৈতিক দাবি দেওয়া হতো পুণ্যার্থীদের ওপরে, সেই জন্য বাঙালি টুরিস্ট আসা একটু কমে গেছিলো। কিন্তু তখন ঝাড়খণ্ড এবং বিহারের মানুষজন তবুও আসতো। এবার সরকার পরিবর্তনের পর ব্যাপারটা অনেকটা কমেছে, ফলে এখন বাঙালি অল্প অল্প করে আসছে। আর ঝাড়খণ্ড বিহার যেমন মানুষজন আসছে, কিন্তু বলছে আগের থেকে পরিবেশটা ভালো হয়েছে। দেখুন, এটা দিয়ে বিতর্ক করার কিছু নেই, এটা আমি যা শুনেছি সেটাই আমি ভিডিওতে বললাম, এর থেকে বেশি কিছু আমি জানি না। যাই হোক, তারাপীঠ আসলে অবশ্যই এই মহাশ্মশানে একবার দর্শন করবেন, তাহলে কেন তারাপীঠ মন্দিরের সঙ্গে এই শ্মশানও অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।